14 বছর 3 মাস 17 দিন তাদের দেখা হয়নি। দুটি মন মিলনের অপেক্ষায় ছটফট করছে। দৌড়াতে দৌড়াতে পৃথিবীটা যেন ছোট হয়ে গিয়েছে। কখন তাদের দেখা হবে? রোজ সকাল 7:30 দৌড়াতে দৌড়াতে চলে আসে হায়দ্রাবাদের সেই ছোট্ট পার্কে, যেখানে রোজ দেখা করত তারা। মুখে প্রকাশ না করলেও এটা যেন তাদের অনন্তকালের প্রতিশ্রুতি। পায়ে ব্যথা হোক কিংবা শরীর খারাপ কিংবা ঝড় তুফান, সে প্রতিদিন সকাল 7:30টায় আসবেই। কারণ যদি কোনোদিন প্রিয়জন তাকে খুঁজে না পায়, এতটা ভালোবাসে দুজন দুজনকে। সিনু প্রতিদিনের মতো আজকেও জুন্নুর জন্য অপেক্ষা করছিল, আর তার মনে মনে জুন্নুর কথা ভাবছিল। তখনই তার ফোনে একজন উবার ড্রাইভারের কল আসে, কিন্তু সিনু উবার বুক করেনি। তখন পাশের থেকে একটা সুর শুনে থমকে যায় সে, কারণ এটা তার খুবই চেনা একটি সুর, যেটি তার নিজেরই রচনা করা ভালোবাসার প্রতীক। এই সুর শুধুমাত্র সিনু আর জুন্নুই জানতো। ট্যাক্সি ড্রাইভারের লোকেশন জিজ্ঞেস করলে তখনই একটি ছেলে তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালাতে শুরু করে। সিনু নিজের জীবনের পরোয়া না করে পিছু করতে থাকে ছেলেটি যেভাবে যেদিক দিয়ে পালাতে থাকে, সিনু তাকে সেভাবেই তাড়া করতে থাকে। কেউ যেন তার কলিজাটাকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে। যে কোনো মূল্যে সে তাকে ধরবেই। এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদ, এমনকি মেট্রো রেলে উঠেও ছিনতাইকারীটির রেহাই নেই। সিনু শুধু লাস্ট ডায়াল করা নাম্বারটি চাই, মোবাইলের কোনো চিন্তাই নেই তার। তাড়া করতে করতে এক পর্যায়ে সে দেখতে পায় যে ছেলেটিকে সে ছোটবেলা থেকেই চেনে। এরপর ছেলেটিকে ধরে পাণ্ডু বলে ডাক দিতেই ছিনতাইকারী ছেলেটি অবাক হয়ে যায়, কারণ ছোটবেলায় তারা একই সাথে রাস্তায় বড় হয়েছে আর একজন আরেকজনকে খুব ভালোভাবেই চেনে। পাণ্ডু তখন সিনুকে জানায় মোবাইল অলরেডি সে অন্য একজনের কাছে ডেলিভারি করে দিয়েছে। ছোটবেলায় পাণ্ডুর জন্যই সিনুর ভালোবাসা তার থেকে দূরে চলে গিয়েছিল। সেটা কিভাবে হয়েছিল কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। তার আগে এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন বড় হয়েও তাদের ভালোবাসার মধ্যে পাণ্ডুই বাধা সৃষ্টি করছে, এটা বুঝতেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এতিম বাচ্চা একটি ছেলে সিনু ট্রাফিক সিগন্যালে বেহালা বাজিয়ে ভিক্ষা করত, আর পার্কের একটা বড় গাছের উপরে রাত পার করত সে। এভাবেই তার জীবন চলছিল। একদিন পার্কের মধ্যে পানিপুরি খাওয়ার সময় একটি মেয়ের সাথে তার দেখা হয়। মেয়েটিকে দেখেই তার ভালো লেগে যায়। মেয়েটি তখন সিনুর পিঠে বেহালা দেখে জিজ্ঞাসা করে যে শুধুই কি কাঁধে নিয়ে ঘুরো নাকি বাজাতেও পারো। তখন সে একটি গানের সুর বাজিয়ে মেয়েটিকে শোনায়। মেয়েটি তখন বলে অন্যের সুর কপি করে মজা নেই, নিজের মনে কিছু থাকলে সেটা শোনাও। কিন্তু এই মুহূর্তে তার নিজের কোনো সুর ছিল না, তাই জুন্নুকে ইমপ্রেস করার জন্য নতুন একটি সুর তৈরি করে সে। এখানে বলে রাখি মেয়েটির নাম ছিল জুন্নু। এরপর এই পার্কের মধ্যে প্রতিদিন তাদের দেখা হতো। একসাথে খেলতে খেলতে জুন্নু ও সিনুকে পছন্দ করতে শুরু করে। ট্রাফিক সিগন্যালে প্রতিদিন জুন্নু সিনুকে 100 টাকা করে দিত, আর সেই টাকা দিয়ে সিনু জুন্নুর জন্য একটা করে গিফট কিনত। কিন্তু সিনু জানতো না যে জুন্নুই তাকে টাকাটা দিত। এভাবে চলতে চলতে একদিন জুন্নুর বাবার ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে, কিন্তু জুন্নু সেটা চিনুকে জানানোর সময়টাও পায় না। শহর ছেড়ে চলে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যাল থেকে জুন্নু সিনুকে নিজের চেহারা দেখায় আর একটি 100 টাকার নোটে তার বাবার মোবাইল নাম্বারটি লিখে সিনুকে দেয়, আর সেই নাম্বারে কল করতে বলে। সিনু জুন্নুকে দেখে বুঝতে পারে যে জুন্নুই তাকে প্রতিদিন 100 টাকা করে দিত। অনেক চেষ্টা করে সেই নোটটি ধরতে যাবে, তখনই গান্ডু সেই নোটটি নিয়ে এখান থেকে পালিয়ে যায়। গান্ডুকে তাড়া করতে করতে গলির মধ্যে থেকে হঠাৎ করে একটি গাড়ি সিনুকে ধাক্কা দেয়, আর সেখানেই ছোট্ট চিনুর জ্ঞান হারায়। কিন্তু জ্ঞান হারানোর আগেই সে এটা দেখেছিল যে পাণ্ডুই তার টাকাটি নিয়ে পালাচ্ছে। এরপর তার জ্ঞান ফেরে হাসপাতালে। যে গাড়ির সাথে তার ধাক্কা লেগেছিল সেটা চারু নামের একটি মহিলা চালাচ্ছিল। তার হাজবেন্ড প্রকাশ এই শহরের অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তাদের কোনো সন্তান নেই। সিনুর মতো কোমল একটি ছেলেকে আঘাত করায় চারু অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে পুলিশেরা একটি কেস ফাইল করার জন্য খুবই চেষ্টা করছিল, কারণ কেসের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা আদায় করা যেত। এদিকে সিনু নিজেই নিজের দোষ স্বীকার করে নেয়, আর সে বলে সে নিজেই হঠাৎ করে গাড়ির নিচে চলে এসেছে, এখানে আন্টির কোনো দোষ নেই। তার এই সরল মন দেখে সবাই অবাক হয়ে যায়। এত ছোট হয়েও কত বড় একটা মন আছে ছেলেটির। তখন প্রকাশ আর চারু সিনুকে অ্যাডপ্ট করে। তারপর থেকে সিনু নতুন বাবা মা পায়। বড় বাড়িতে আসলেও সিনুর মন সবসময় পার্কেই পড়ে থাকতো, আর সময় পেলেই সে পার্কের গাছটিতে গিয়ে ঘুমাতো, কারণ এটা তার অভ্যাস। আর মনে মনে জুন্নুকে খুঁজতে থাকতো। সে একা একা সেই পার্কের কাছে এসে বসে থাকতো। কোনো না কোনো দিন জুন্নু আসবে আর তাকে খুঁজে পাবে না, এজন্যই সে যত কষ্টই হোক প্রতিদিনই এখানে আসে।
অন্যদিকে জুন্নু সিনুর অপেক্ষাতে রয়েছে, কোনো না কোনো দিন তার মোবাইলে সিন্নুর ফোন আসবে। প্রতি বছর মিউজিক ফেস্টিভ্যালে হায়দ্রাবাদে যায় সে, কোনো না কোনো দিন তাদের মধ্যে দেখা হয়ে যাবে এই আশাতে, কিন্তু আজ পর্যন্ত তাদের দেখা হয়নি। এখন সিনু অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু এতদিন একসাথে থাকার পরেও প্রকাশ আর শাহরুখকে সে এখনো পর্যন্ত আঙ্কেল আন্টি বলেই ডাকে, যার কারণে তাদের মনে অনেক কষ্ট। একদিন বাজার করতে গিয়ে একটি গাড়ি এসে ধাক্কা দিতে যাচ্ছিল শাহরুর গায়ে, সেটা সিনু দূর থেকে দেখতে পায় আর তখনই সিনু মা বলে চিৎকার করে ওঠে। সেটা শুনতেই শাহরু অনেক বেশি খুশি হয়ে যায়, তাই এরপর থেকে সিনু তাদের মা বাবা বলেই ডাকতে শুরু করে। এরপর গল্প বর্তমানে চলে আসে। পাণ্ডু তখন সিনুকে জানায় মোবাইলটি অলরেডি সে তাদের ফ্যাক্টরিতে পৌঁছে গিয়েছে। যেখান থেকে রিসাইকেল হয়ে সেটা দেশের বিভিন্ন শহরে পৌঁছে যাবে। তখন তারা সেই ফ্যাক্টরিতে গিয়ে অনেক রিকোয়েস্ট করলেও এখানকার কর্মচারীরা তাকে ফোনটি দিতে অস্বীকার করে, কারণ এদের একটা সিন্ডিকেট রয়েছে যারা মোবাইলগুলো ছিনতাই করে রিসাইকেল করে বিক্রি করে, আর এদের লিডার একজন মাফিয়া যার অনেক উপর পর্যন্ত হাত রয়েছে। এদিকে ফোনটি অলরেডি কন্টেইনারে লোড করে অন্য শহরে পাঠানো হচ্ছে। সিনু তখন এখানকার সব কর্মচারীগুলোকে পেটাতে শুরু করে আর ফ্যাক্টরি পুরো ভেঙে তছনছ করে ফেলে। মারপিটের এক পর্যায়ে একজন কর্মচারী বলে কন্টেইনার অলরেডি চেন্নাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর সেই কন্টেইনারে তার ফোনটিও রয়েছে। তখন সেই কর্মচারীর বাইকটি নিয়ে সিনু কন্টেইনারটিকে ফলো করতে শুরু করে। কিছু দূর যেতেই সেই কন্টেইনারটি সে দেখতে পায়, কিন্তু এরই মধ্যে গুন্ডারা তাকে তাড়া করতে শুরু করেছে আর ডাইরেক্ট তার উপরে গুলি চালাতে থাকে। এক পর্যায়ে সে গুন্ডাগুলোর হাত থেকে নিজেকে প্রোটেক্ট করে কন্টেইনারের উপরে উঠে ট্রাকের ড্রাইভারকে মারতে শুরু করে আর তখন কন্টেইনারটি রাস্তার উপরে পড়ে যায়। এরপর তার নতুন মিশন এতগুলো মোবাইলের মধ্যে থেকে নিজের মোবাইলটিকে খুঁজে বের করা। কন্টেইনার পড়ে যাওয়াতে কন্টেইনারের সব মোবাইলগুলো রাস্তায় পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু তার মধ্যে সে নিজের মোবাইলটিকে খুঁজে বের করে, কিন্তু সবগুলো মোবাইলের মতো তার মোবাইলটিও ভেঙে গিয়েছিল। এদিকে ফ্যাক্টরির মালিক অর্থাৎ সেই সিন্ডিকেটের লিডার নিজের ফ্যাক্টরিতে এসে দেখতে পায় যে সবগুলো লোককে পিটিয়ে ফ্যাক্টরির অবস্থা খারাপ করে ফেলেছে সিনু। তখন সে খুবই অবাক হয় যে শুধুমাত্র একটি ছেলে এতগুলো লোককে মেরে ফ্যাক্টরির এই অবস্থা করেছে। তখন ড্রাইভারের কল আসে যে সিনু ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়ে সেখান থেকে শুধুমাত্র নিজের মোবাইলটি নিয়ে চলে গিয়েছে। তখন তারা সিনুর মোবাইল ট্র্যাক করে ওর লোকেশন বের করার চেষ্টা করে। এদিকে সিনু মোবাইলটি নিয়ে একটি রিপেয়ার শপে এসেছে, কিন্তু তাকে ট্র্যাক করে গুন্ডাগুলো সেখানেও পৌঁছে যায়। গুন্ডাগুলোর চোখ ফাঁকি দিয়ে সে নিজের মোবাইল রিপেয়ার করিয়ে লাস্ট ডায়াল করা নাম্বারটিতে কল করে, কিন্তু উবার ড্রাইভার সেদিন মেয়েটির মুখটিই দেখতে পায়নি, শুধুমাত্র কোথায় অনুষ্ঠানটি হচ্ছিল এটা জানায়। যে ড্রাইভারের নাম্বারের জন্য সে এত কিছু করলো সেই ড্রাইভার তাকে কোনো হেল্প করতেই পারে না, যার কারণে জুন্নুকে খুঁজে পায় না সে, কিন্তু তার বিশ্বাস ছিল সে একদিন না একদিন অবশ্যই খুঁজে পাবে। এরপর কি হয়েছিল জানার আগে আমার এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এরপর একদিন সে তার মাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। অন্যদিকে একই ফ্লাইটে জুন্নু হায়দ্রাবাদে এসেছে সিনুকে খোঁজার জন্য, কারণ তার বাবা ট্রান্সফার হয়ে গিয়েছে আর তারা বিদেশে শিফট করতে চলেছে। এয়ারপোর্টের জন্য সিনুকে দেখতে পায়, কিন্তু তারা কেউ কাউকে চিনত না। এরপর সিনুর মা গাড়ির মধ্যে সিনুকে একটি মেয়ের ব্যাপারে বলে যার সাথে তার ফ্লাইটে দেখা হয়েছে আর সিনুর জন্য তাকে সে পছন্দ করেছে, কিন্তু সিনুর অন্য কোনো মেয়ের উপরে ইন্টারেস্ট নেই, সে শুধুমাত্র জুন্নুকেই বিয়ে করতে চায়। এরই মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় আর হঠাৎ করে জুন্নুর গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে যায়। সিনু তখন বৃষ্টিতে ভিজে তাদের গাড়ির টায়ার রিপেয়ার করতে সাহায্য করে, সেটা গাড়ির মধ্যে থেকে জুন্নু দেখতে পায়, কিন্তু সিনু জানতো না যে গাড়ির মধ্যে জুন্নু রয়েছে। ইনফ্যাক্ট সে তো জুন্নুকে চিনতই না পর্যন্ত। এরপরের দিন জুন্নু সিনুকে মনে করে ট্রাফিক সিগন্যালে বাচ্চা ছেলেদেরকে 100 টাকা করে দিচ্ছিল, কারণ বাচ্চা ছেলেগুলো মধ্যে সে সিনুর স্মৃতি খুঁজে পাচ্ছিল। এটা দেখে সিনু এগিয়ে আসতেই জুন্নু তাকে দেখতে পায়। এখানে তাদের নতুন পরিচয় হয়। জুন্নুকে তার বাবা মা প্রিয়া নামে ডাকতো, অন্যদিকে সিনুকে তার বাবা মা অবিনাশ নামে ডাকতো, তাই তারা নতুন নামেই পরিচিত হয়। প্রিয়া তখন তাদের গাড়ির টায়ার রিপেয়ার করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু অবিনাশ সেটা শুনতেই রেগে যায়, কারণ সেদিন নিজে বৃষ্টিতে ভিজে সে টায়ার রিপেয়ার করেছিল, কিন্তু গাড়ির মধ্যে থেকেও তারা বাইরে বের হয়নি। এটা শুনে প্রিয়া অনেকটাই অবাক হয়। তখন অবিনাশ বলে সে নাকি ফান করছিল। এরপর তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, তারা একসাথে অনেক সময় কাটায়। এক পর্যায়ে অবিনাশ প্রিয়াকে তাদের বাড়িতে নিয়ে যায় আর সেখানে অবিনাশের মায়ের সাথে প্রিয়ার দেখা হলে অবিনাশের মা অনেক বেশি খুশি হয়, কারণ সে এই মেয়েটাকে তার ছেলের জন্য পছন্দ করেছিল। কিন্তু অন্যদিকে প্রিয়া সিনুকে ভালোবাসতো, তাই অবিনাশকে সে অনেক ভালো ছেলে হওয়া সত্ত্বেও রিজেক্ট করে দেয়। যেটা শুনে অবিনাশের মা শানু অনেক বেশি কষ্ট পায়, কারণ তার এত সুন্দর আর স্মার্ট ছেলেকে প্রিয়া রিজেক্ট করে দিয়েছে। এরপর প্রিয়া অর্থাৎ জুন্নুর সেই পানিপুরিওয়ালার সাথে দেখা হয়, যার কাছে তারা ছোটবেলায় পানিপুরি খেত। জুন্নু তখন অনেক আশা করে আঙ্কেলের কাছে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে সিনুর ব্যাপারে। আঙ্কেল তখন তাকে জানায় যে তারা এখান থেকে চলে যাওয়ার পর পার্কের গাছগুলোকে কর্পোরেশনের লোক এসে কেটে দেয় আর সিনুও এখান থেকে চলে যায়। কিন্তু কিছুদিন পর সিনুর একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকে সিনুর সাথে আঙ্কেলের আর কখনো দেখা হয়নি। সিনু আদৌ বেঁচে আছে কিনা এটাও সে জানে না। এটা শুনে প্রিয়া অনেক কষ্ট পায়, কারণ সে এতদিন থেকে যার জন্য অপেক্ষা করছে সে এখন এই পৃথিবীতেই আছে কিনা সেটাও সে জানতো না, কিন্তু তার বিশ্বাস সে একদিন অবশ্যই পাবে। এরপর একটা প্রোগ্রামে ড্যান্স করার সময় ভুল করে অবিনাশ এর হাতে লেগে প্রিয়ার চুড়ি ভেঙে যায়, কিন্তু তার চুড়ি অনেক বেশি পছন্দ ছিল, কারণ সিনু ছোটবেলায় এইরকম একটা চুড়ি তাকে গিফট করেছিল। তাই সে রেগে গিয়ে অবিনাশ অর্থাৎ সিনুর গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। কিন্তু বেচারা অবিনাশ এটা বুঝতে পারে না যে সামান্য একটি চুড়ির জন্য সে এত রিয়াক্ট কেন করলো। এদিকে সেই ফ্যাক্টরিওয়ালা অর্থাৎ মাফিয়া সিনুকে কিডন্যাপ করার প্ল্যান করে আর তাকে তুলে নিয়ে এসে তাদের ফ্যাক্টরির মধ্যে বেঁধে রাখে। জ্ঞান ফিরতেই সে দেখতে পায় যে নিচে তারা একটি গান ডিসঅ্যাসেম্বল করেছে। তখন সিনু নিজের হাতের বাঁধন খুলে ফেলে আর তাদের সাথে ফাইট করতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে গুন্ডাগুলোকে কন্টেইনারের মধ্যে বন্দি করে এখান থেকে চলে যাচ্ছিল। তখন মাফিয়াদের সর্দার তার কাছে একটাই প্রশ্ন করে, শুধুমাত্র একটি ফোনের জন্য সে এমন কেন করছে, ওই ফোনের মধ্যে কি এমন ছিল। তখন সে তাদেরকে কন্টেইনারের মধ্যে বন্দি করে মিউজিক ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সেখানে আজ জুন্নুর আসার কথা রয়েছে। সেখানে যাওয়ার পর তার প্রিয়ার সাথে দেখা হয় আর প্রিয়াকে সে একটি নতুন চুড়ি কিনে দেয়, কারণ সে অলরেডি একটি চুড়ি ভেঙে দিয়েছে প্রিয়ার। প্রিয়া তখন নিজের ভুল বুঝতে পেরে অবিনাশের কাছে মাপ চায়, কিন্তু চুড়ির জন্য সে সেদিন রিয়াক্ট করেনি, বরং চুড়িগুলো তার খুবই প্রিয় ছিল, এজন্য সে রিয়াক্ট করেছিল। এরপর তারা এখান থেকে আবার আলাদা হয়ে যায় আর যে যার মতো করে নিজের ভালোবাসার মানুষকে খুঁজতে থাকে। নিজেদের ভালোবাসার মানুষ তাদের সামনে দিয়েই ঘুরছিল, কিন্তু তারা কখনোই বুঝতে পারছিল না, কারণ তারা একে অপরকে চিনতই না। এরপর ফেস্টিভ্যাল শেষ হয়ে যাচ্ছিল, তখনই সিনু হাওয়াতে ওড়া একটি 100 টাকার নোট দেখতে পায় আর সেটাতে একটি নাম্বার লেখা ছিল। তখন সে অনেক কষ্ট করে সেই 100 টাকার নোটটি ধরে ফেলে আর সেই নাম্বারটিতে কল করতেই অপর প্রান্ত থেকে জুন্নু তার ফোন রিসিভ করে। তখন জুন্নু এটা জানায় যে সে এই মিউজিক ফেস্টিভ্যালেই আছে, কিন্তু কোথায় রয়েছে এটা জানার আগেই তাদের কলটি ডিসকানেক্ট হয়ে যায়। সিনু তখন এখান থেকে একটা বেহালা নিয়ে নিজের সুর নিজেই বাজাতে শুরু করে আর সেটি শুনেই জুন্নু দৌড়াতে দৌড়াতে তার দিকে এগিয়ে আসে এবং সেখানে এসেই অভিনাশের হাতে বেহালা দেখে সে বুঝতে পারে যে অভিনাশই আসলে তার ছোটবেলার চিহ্ন। আর প্রিয়াকে দৌড়ে তার কাছে আসতে দেখে অভিনাশও বুঝতে পারে যে এটাই তার ছোটবেলার ভালোবাসা অর্থাৎ জুন্নু। তারপর তারা এখানেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। 14 বছর পর দুটি মনের মিলন হয় আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায়। বন্ধুরা, নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকে।